শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। গভীর সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফেরার শঙ্কা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। 31 আগস্ট জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বললেন ফখরুল। সারা দেশে মুজিববাদের কবর রচনার ঘোষণা নাহিদের। এবং গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো প্রশ্ন রিজওয়ানার। পাক বাহিনীর চেয়েও অপরাধ করেছে হাসিনা, মন্তব্য আসিফ নজরুলের। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ। রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই এই জাতির পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, জুলাই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের নতুন পথ রচিত হবে। তিনি এ সময় আরও জানান, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে। একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই জুলাইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার, এটা আমাদের ভেতরে আছে, আমাদের যে নাই তা না, কিন্তু এটা গভীরে ঢুকে গেছে, এটার থেকে বের করতে পারতেছে না। আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন এই কথা জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই। এরপর 11 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ 19 আগস্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান। এই কর্মকর্তা এই সময় আরও জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 10 আগস্ট। দাবি আপত্তি যদি কারো থাকে তাদের জন্য সময় দেয়া হবে 21 আগস্ট পর্যন্ত। এরপর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। যারা ইভিএমে ভোট দিতে জানে না তারা কিভাবে পিআর পদ্ধতি বুঝবে, এমন প্রশ্ন রেখে প্রচলিত পদ্ধতিতে দ্রুত সময়ে ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। মানুষের কাজে আসবে না এমন নতুন নতুন সংস্কারের চিন্তা করা থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। পট পরিবর্তনের পর নতুন নতুন নেতার উদ্ভব হয়েছে।
কেউ কেউ রাজপথ কাঁপিয়ে মিছিল শোডাউন দিচ্ছেন। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন নির্যাতনের ভয়কে জয় করে যারা মাঠে ছিলেন সেরকম একজন ত্যাগী নেতা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, হাইব্রিড নেতাদের মধ্যে এমন নেতৃত্বের খুব প্রয়োজন। তার সাহস, তার মনোবল, তার মেধা এবং সিনিয়র জুনিয়র যারাই ছিলেন তাদের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলা, তার ভদ্র উচিত আচরণ আমাদের সবাইকে তখন কিন্তু আকৃষ্ট করেছে। তার সাহসিকতা, একজন যোদ্ধা, 90-এর আন্দোলনে কামরুজ্জামান রতন, আব্দুল মালেক সহ যারা সম্মুখ যুদ্ধে ছিল তাদের পাশে এই বাবু ছিল। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি, কিন্তু আমরা বাবুর পরিবারের প্রতি ততটুকু খেয়াল রাখতে পারছি না যতটুকু রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মাননীয় সংগ্রামী মহাসচিব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব তার স্মৃতিচারণ করে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন। উঠে আসে নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়টিও। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএমে ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। নতুন নতুন সংস্কার বাদ দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের মুজিববাদের কবর দেয়া হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বিকেলে গাজীপুরের শ্রীপুরে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদীরা মুছতে পারবে না। এখানে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র জনতা। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদ সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, আমরা গাজীপুরের মাটিতে এসেছি, বাংলাদেশের 64 জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, জুলাই হত্যাকারীদের সমর্থকেরা এখনও বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যদি না থাকতো তাহলে খুনিরা পালিয়ে যেতে পারত না। হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের বিচার হলেও তারা সাজার মুখোমুখি হবে না, এটা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেন, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঐতিহ্যের অংশ। এই সুন্দরবন ও বাঘের সুরক্ষায় জলদস্যু এবং পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে, মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আনয়নের মাধ্যমে।
শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে সেরকম জঘন্য অপরাধ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি বলেন, মরদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র আহত মানুষকে গুলি করে মেরে ফেলা যুদ্ধাপরাধ। হাসিনা যে অপরাধ করেছে তা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। আইন উপদেষ্টা এই সময় আরও বলেন, ৭১ সালে লাশ পুড়িয়ে ফেলেছে, একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় গুলি করেছে, এরকম কোনো ফুটেজ, কোনো বর্ণনা মুক্তিযোদ্ধাদের কাছে পাননি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতার গল্প ৭১-এ পাননি বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। সকালে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাব ১০-এর সিইও মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, এক স্বর্ণ ব্যবসায়ী তাঁতিবাজার থেকে জুয়েলারি যন্ত্রাংশ কিনে সাতক্ষীরা যাচ্ছিল। ফরিদপুর জয়বাংলা মোড় এলাকায় একটি মাইক্রোবাস থেকে নেমে তাদের নিজেদের র্যাব পরিচয়ে ডাকাতি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গেল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এই ডাকাত চক্রের বিরুদ্ধে এর আগের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কয়েকজন সদস্যের নাম বললাম, দিদার কিন্তু অনেক দিন কিন্তু জেল খেটেছে, ৩.৫ বছর। ওটাও একটা ডাকাতি মামলা ছিল, সেই মামলায় কিন্তু জেল খেটে ৪ মাস আগে বের হয়ে আসছে। এবার সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেয় শামসুদ্দোহা নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার কর্ণগোপ এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত শামসুদ্দোহা কর্ণগোপ এলাকার পিয়ার আলীর ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, যুবদল নেতা শফিক শামসুদ্দোহার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে সোমবার রাতে বাড়ি ফেরার পথে শফিক তার লোকজন নিয়ে শামসুদ্দোহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে বৃদ্ধ শামসুদ্দোহাকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইসিবি চত্বরের সন্নিকটে আল কাশেমি হেলথ কেয়ারের পাশে ইয়াম ইয়ার্ড ক্যাফে নামে এক রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্তোরাঁর কর্ণধার মোহাম্মদ রেজাউল হিরু, জিন্নাতুন নেসা ও জোবেদা পারভিন। এতে অংশ নেন ১৯৮২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বিরাশিয়ানরা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, এখানে জুস, চা, কফি, হাঁসের মাংস সহ ১৪০টিরও বেশি খাবার পাওয়া যাবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। গভীর সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফেরার শঙ্কা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। ৩১ আগস্ট জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বললেন ফখরুল। সারা দেশে মুজিববাদের কবর রচনার ঘোষণা নাহিদের। এবং গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো প্রশ্ন রিজওয়ানার। পাক বাহিনীর চেয়েও অপরাধ করেছে হাসিনা, মন্তব্য আসিফ নজরুলের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।